আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার নিউজ বা ইন্ডিয়ান চ্যানেলগুলো আমি আসলে অনেক ফলো করি, বা ইন্ডিয়ার কে কি বলতেছে ইত্যাদি ইত্যাদি। তো আসলে এটা আগে আগে করতাম না, ইদানিং করি হচ্ছে গিয়ে আপনার জুলাই আগস্টের পরে করি আর কি। একটু দেখি যে ওরা বাংলাদেশ নিয়ে কী চিন্তা করতেছে, বা ওদের অবস্থাটা কী, বা ওদের অর্থনৈতিক অবস্থাটা কী। এবং সত্যি কথা, একবারে সত্যি কথা, ইদানিং আমার রিয়েলাইজেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মোদিকে আমি যতটা খারাপ ভাবতাম, বা মোদির প্রতি আমার যতটা ক্ষোভ, দুঃখ, রাগ ইত্যাদি ছিল, এখন আর অতটা নাই। আমার মতে বাংলাদেশকে মানে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মোদির ইন্ডিয়াতে থাকাটা খুব জরুরি, ভীষণ জরুরি। কারণ মোদি যদি চলে যায় তাহলে আসবে হচ্ছে রাহুল গান্ধী, আর রাহুল গান্ধী অনেক বেশি স্মার্ট। তো রাহুল গান্ধীর সাথে আইটি উঠা অনেক বেশি কঠিন হবে বাংলাদেশের জন্যে। তো বাংলাদেশের জন্য এরকম একটা মোদির মতো এরকম এই টাইপের একটা প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে থাকা বাংলাদেশের জন্য অনেক ভালো। কেননা মোদি ইন্ডিয়াকে ডুবাই দিচ্ছে, একেবারে ডুবাই দিচ্ছে। আমি এখানে আর স্ক্রিনে এত রেফারেন্স দিলাম না, কিন্তু যা আমি বলতেছি এটা 100% সত্যি। আপনারা একটু মানে যদি একটুখানি সার্চ করেন তাহলে নিজেরাই পাবেন। মোদি যেটা করতেছে, ইন্ডিয়ার মধ্যে বিভেদ তো আছেই, এই হিন্দু মুসলিম এটা সেটা তো আছেই, কিন্তু তার যেই সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ইদানিংকালে সেটা হচ্ছে ইন্ডিয়ার অর্থনীতি সে একেবারে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, এক্সটার্নাল কিছু কারণও আছে অবশ্যই, পুরোপুরি মোদির দোষ দেওয়া যাবে না, বাট মোদি মেইনত তার নানান ধরনের পলিসি এটা সেটা ইন্ডিয়ার অর্থনীতিকে শেষ করে দিচ্ছে। ফরেন ইনভেস্টাররা রীতিমতো পালায় যাচ্ছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার মধ্যে যারা একটু ব্যবসা ট্যাবসা করতো, একটু শিক্ষিত স্মার্ট ইন্ডিয়ান, তারাও ইন্ডিয়া ছেড়ে পালায় যাচ্ছে। এই হার অনেক বাড়ছে ইদানিং, মানে ইন্ডিয়া ছেড়ে যাওয়ার এবং ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দেওয়ার হার অনেক বেড়ে গেছে ইদানিংকালে, মানে মোদি আসার পরে। গত 5 মাস যাবৎ যেটা একটা রেকর্ড, যেটা 28 বছরের মধ্যে একটা রেকর্ড, ইন্ডিয়ার শেয়ার বাজার ক্রমাগত ডাউন হচ্ছে, ক্রমাগত 5 মাস ধরে। 5 মাস মুখের কথা না। এবং লাখ লাখ লগ্নিকারী তাদের টাকা হারায় ফেলছে, পথে বসে গেছে। এবং শুধু তাই না, রিসেন্টলি একটা বড় স্টাডি হয়েছে যেটা অনেক আলোড়ন ফেলছে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে যে টোটাল ইন্ডিয়ার জনসংখ্যার মধ্যে মানে প্রায় 125 কোটি হবে, এরকম 125-30 কোটির মধ্যে মাত্র 10%, মাত্র 10%-এর মোটামুটি বাইং ক্যাপাসিটি আছে। মানে ব্যাপারটা হচ্ছে, ধরেন যদি ইন্ডিয়ার টোটাল জনসংখ্যা 130 কোটি হয় সে, তাহলে 10% হচ্ছে 13 কোটি। তো এই মাত্র 13 কোটি মানুষই আপনার কিছু জিনিস বাই করতে পারে, মানে কিনতে পারে। অর্থাৎ তাদের একেবারে পুরো পেট আর বুকে থাকার পরে মানে একেবারে দিন আনি দিন খাই এরকম অবস্থা না, তারা মোটামুটি খায় পরে চলার পরও কিছু হয়তো একটা গাড়ি কিনতে পারে, বা হয়তো একটা ফ্ল্যাট কিনতে পারে। এই টাইপের কেনার ক্ষমতা একটু বাইরে যায়, মানে একেবারে পুরা জীবন ধারণের একটু বাইরে যায়, একটু লাক্সারিয়াস কিছু কেনার ক্ষমতা মাত্র 10%-এর আছে। এছাড়া বাকি 90% আত পেটা খায় আছে, বা একেবারে পুরা মানে যেটা বাংলায় বলে যে পেটে ভাতে আছে আর কি। নাকি পেটে ভাতে নাকি পিঠে ভাতে, পিঠে যা অসুবিধা, বাগধারাটা খেলা আসতেছে না। তো এই হইতেছে গিয়ে ইন্ডিয়ার সিচুয়েশন, যেটা খুবই অ্যালার্মিং। এবং আরও নিউজ হচ্ছে এই যে রুপির দরপতন মারাত্মকভাবে হচ্ছে। এই মুহূর্তে রুপি হচ্ছে 87, মানে প্রতি মানে 87.45 যতদূর সম্ভব রুপিতে $1, যেটা যখন মোদি আসছিল সেটা মোটামুটি 50 রুপির মতো ছিল। এবং এই যে এই 87 থেকে মানে 80-র উপর যে উঠছে, এটা গত 2-3 মাসের মধ্যে, মানে গত 2-3 মাসের মধ্যে মোটামুটি 84-83 থেকে এখন 87-এর উপরে চলে গেছে। এবং ধারণা করা হচ্ছে আগামী 1-2 মাসের মধ্যেই হয়তো এটা 90 রুপি ছাড়াই দেবে, মানে 90 রুপি ছাড়াই যাবে $1। এবং এটা বিরাট পতন ইন্ডিয়ার মতো দেশের জন্য। কারণ ওদের আপনারা বুঝতে হবে যে ইন্ডিয়া তো অনেক বড় দেশ, প্রচুর মানুষ, তো এখানে ইম্প্যাক্টটা বেশি পড়ে। রুপির আপনার যদি 5 পয়সাও আপনার ডাউন হয়, রুপি যদি ডিভ্যালুয়েশন 5 পয়সা হয়, এটার অনেক বড় ইম্প্যাক্ট পড়ে। এছাড়াও ইন্ডিয়ার আপনার রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে, যে আমরা কিছুদিন শুনতাম না যে বাংলাদেশের রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে। ইন্ডিয়ার এখন মোটামুটি রিজার্ভ ডিক্লাইনিংয়ের অবস্থায় আছে, ব্যবহারযোগ্য রিজার্ভ খুব ভালো অবস্থায় নাই। আগে
আমার জানা মতে 6-7 মাস আগেও ইন্ডিয়ার মোটামুটি 8 মাস চলার মতো তাদের রিজার্ভ ছিল, এখন সেটা মোটামুটি 5 মাসে নেমে আসছে। মানে 5 মাস যে রিজার্ভটা আছে তাদের ওরা 5 মাস চলতে পারবে, 5-6 মাসে বেশি চলতে পারবে না। তো সব দিক থেকেই খুব খারাপ অবস্থা। অন টপ অফ দ্যাট যেটা হচ্ছে বিজেপি বা মোদি, এরা তো সবসময় পায়ে পা লাগায় ঝগড়া করে, এরা আবার ইদানিং ঝগড়া শুরু করছে হচ্ছে তামিলনাড়ুর সাথে। তামিলনাড়ুর যে মানুষরা মানে তামিলরা, তারা খালি 2টা ভাষা শিখতে চায়, একটা হচ্ছে তামিল আর একটা হচ্ছে ইংলিশ। এখন মানে সেন্টার মানে হচ্ছে বিজেপি বা দিল্লি চাচ্ছে তাদের উপর হিন্দিও চাপাই দিতে, যেটা তামিলরা একেবারেই চাচ্ছে না। তামিলরা এই ব্যাপারে খুবই খুবই স্ট্রিক্ট, তারা তাদের ভাষার বাইরে অন্য কোনো ভাষাকে ঢুকাবে না, হিন্দি আর তামিলের বাইরে। তো এটা নিয়েও তাদের মধ্যে একটা গ্যাঞ্জাম হচ্ছে। তো পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের প্রথম মেজর গ্যাঞ্জামটা কি নিয়ে লাগছিল? ভাষা নিয়ে তো লাগছিল। তো এটা একটা আশার ব্যাপার বলে আমি মনে করি। তো এই সব মিলায় যা দাঁড়াচ্ছে তা হচ্ছে ইন্ডিয়ার অর্থনীতির অবস্থা মোটামুটি তলানিতে, কোনো সন্দেহ নাই। আমি একেবারেই বাড়ায় বলতেছি না, একবার যা বলতেছি একবার ফ্যাক্ট বলতেছি, আপনারা একটু সার্চ মারলেই পাবেন। এবং রুপিরও ডিভ্যালুয়েশন প্রতিদিন হচ্ছে, প্রতিদিন। ইন্ডিয়ার রিজার্ভও কমতেছে। যদি তারপর আবার আরও বড় ধাক্কা সামনে আসবে, সেটা হচ্ছে ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প অলরেডি ইন্ডিয়াকে অনেক বাস দিছে এবং সামনেও দিবে। অলরেডি রেসিপ্রোকাল ট্যারিফ দিয়ে দিচ্ছে ইন্ডিয়ার উপর, অর্থাৎ আমেরিকার যেই প্রোডাক্ট ইন্ডিয়া ইম্পোর্ট করবে ওটার উপর ইন্ডিয়া যেই পরিমাণে ট্যারিফ বসাবে, ইন্ডিয়া আমেরিকাতে যেই পরিমাণে এক্সপোর্ট করবে সেটার উপর আমেরিকা সেই পরিমাণ ট্যারিফ বসাবে। অর্থাৎ ব্যাপারটা বুঝতে পারতেছেন? ব্যাপারটা হচ্ছে এই যে সমস্যা, যেটা এখানে ইন্ডিয়ার সমস্যা হচ্ছে যে ইন্ডিয়া অনেক বেশি পরিমাণে এক্সপোর্ট করে। আমি যতটুকু জানি প্রায় $150 বিলিয়ন মতো প্রোডাক্ট ইন্ডিয়া এক্সপোর্ট করে, যেখানে আমেরিকা ইন্ডিয়াতে এক্সপোর্ট করে হচ্ছে মনে হয় $30 বা $40 বিলিয়ন। প্রায় আমেরিকার সাথে ইন্ডিয়ার এই যে ট্রেড ডেফিসিট, এটা প্রায় $100 বিলিয়ন বা 90-100 বিলিয়ন ডলারের কাছাকাছি। তার মানে ইন্ডিয়ার কি পরিমাণ টাকা বার হয়ে যাবে যদি সেম ট্যারিফ যদি দেয়া নেওয়া হয়, কি পরিমাণ টাকা, কি পরিমাণ ডলার ইন্ডিয়ার বার হয়ে যাবে। এবং শুধু তাই না, একজন রিচ ইন্ডিয়ান সে যদি মোটামুটি কাছাকাছি দামের একটা আমেরিকান বাইক পায় আর যদি একটা ইন্ডিয়ান বাইক পায়, সে তো আমেরিকানটাই কিনবে, তাই না? এটা তো খুব স্বাভাবিক, সবাই তো ভালো জিনিসটা চায়। তার মানে ইন্ডিয়ান ছোটো ছোটো বিজনেসগুলো যেগুলো আছে আর কি, সেগুলো মার খাওয়া যাবে। তো সামনে এই দেশটার কপালে অনেক দুঃখ আছে যা বুঝতেছি, এবং এই দুঃখের মূল কারণ হচ্ছে, মোটামুটি একটা মূল কারণ হচ্ছে আমাদের মোদি। তো এই জন্য মোদির থাকা খুব দরকার, কারণ মোদি যদি থাকে তাহলে একটা সময় দেশের অর্থনীতি হয়তো বা আরও অনেক খারাপ হবে এবং সাধারণ মানুষ ফুঁসে উঠবে। এবং একটা হইতে পারে, যেহেতু এটা তো অনেক বড় দেশ এবং অনেক ধরনের মানুষ এখানে থাকে, একটা হইতে পারে যে এই দেশটা ভাঙে টুকরা টুকরাও হয়ে যেতে পারে। এটা একটা বড় একটা চান্স আছে, মানে এটা হইতেই পারে। তো আবার নাও হইতে পারে, কিছু নাও হইতে পারে, সেটা ঠিক আছে। বাট মোদি যদি থাকে এবং যদি এভাবেই থাকে, সে যদি এভাবেই চলে, তাহলে এটার বড় সম্ভাবনা আছে বলে আমি মনে করতেছি, আমি জিয়াউল হাসান মনে করতেছি। তো যদি সেটা হয় তাহলে বাংলাদেশ এবং অন্যান্য ছোট ছোট দেশগুলো আছে, আপনার নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ইত্যাদিতে আমাদের সবার জন্য খুবই 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 ভালো একটা নিউজ হবে এটা। যদি ইন্ডিয়া যদি এরকম ভাঙ্গে ভুঙ্গে অনেকগুলো দেশ হয়, আমরা আরও অনেক প্রতিবেশী পাবো, আমাদের বেড়াতে যাওয়ার জায়গা বাড়বে আর কি হচ্ছে ব্যাপার। এখন সেই জন্য আমি চাই যে মোদি থাকুক, মোদি দরকার আরও 4-5 বছর থাকুক ইন্ডিয়াতে, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার থাকুক। সে যত থাকবে তত ভালো বাংলাদেশের জন্য, কোনো সন্দেহ নাই। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।